নমস্কার, নিউজ টাইম ডিজিটাল পেজে আপনাদের সবাইকে স্বাগত। আপনাদের সঙ্গে রয়েছি আমি সুপ্রিয়। আমার বিশেষ অনুষ্ঠান এডিট বিট নিয়ে। আজ এডিট বিটে যে সাবজেক্ট নিয়ে আমরা আলোচনা করব তা নিশ্চয়ই এতক্ষণ সারাদিন বিভিন্ন ডিজিটাল মিডিয়ায় সেই খবর ছড়িয়েও পড়েছে। কিন্তু যে বিষয়টা আলোচনা করার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়, সেটা হচ্ছে যে টুলু মণ্ডল দীর্ঘ কয়েক বছর ধরে বীরভূমে যে সরকারিভাবে যে টেন্ডার পেয়ে ডিসিআরের কাজ করত এবং সেখান থেকে সরকারি রাজস্ব লুট করে নিয়ে যাচ্ছিল, তা কি পূর্বতন সরকারের কেউ জানতো না? এটা কি কখনো হতে পারে? যেখানে অনুব্রত মণ্ডল কয়েকদিন আগেও সে কথা বলেছেন যে তিনি যখন ছিলেন পার ডে তার সময় যে রোজগার আর তিনি জেলে চলে যাওয়ার পর সেই রোজগারটা কোথায় গিয়ে দাঁড়িয়েছে তার একটা ব্যাখ্যা তিনি দিয়েছিলেন। তখনই প্রশ্নটা উঠেছিল, তাহলে বাকি টাকা কোথায় যাচ্ছে, কার কাছে যাচ্ছে? ওই কেশকুত্তে কেউটে মিনার মণ্ডল একজন সরকারি কর্মী, যিনি চাকরি ছেড়ে দিয়ে পাথর খাদান ব্যবসায় যুক্ত হলেন। তিনি আবার কে? টুলু মণ্ডলের একদম আত্মীয়, ভগ্নিপতি বলা হয়। পুলিশ কোনো সূত্র মারফত খবর পেয়ে যখন তার বাড়িতে রেড করল বীরভূম পুলিশ, সেখানে খাড়ি খাড়ি টাকা, তোলা তোলা সোনা, ভাবা যায় 28 কোটি ক্যাশ টাকা আর 15 কেজি সোনা, যার বাজার মূল্য 50 কোটি টাকা। শুধুমাত্র মিনার মণ্ডলের বাড়িতে এই 50 কোটি টাকার সম্পত্তি পাওয়া গেছে। তাহলে টুলু মণ্ডলের কাছ থেকে কত পরিমাণ টাকা বা সম্পত্তি পাওয়া যেতে পারে? শুরু হলো খোঁজ খোঁজ খোঁজ, কোথায় টুলু মণ্ডল? সে তো অনেকদিন আগেই ফুরুত পাখি, এদেশে নেই, সে তো বিদেশে চলে আছে। কিন্তু তার বাড়িতে পুলিশ রেড করা শুরু করলো গত দুদিন ধরে। তার প্রাসাদোপম বাড়ি সিউড়িতে এবং মোহাম্মদ বাজারে আরও কতগুলো প্রপার্টি রয়েছে, সব মিলিয়ে প্রায় 7-8টা তার বাড়ি রয়েছে, 300 বিঘার উপর জমি রয়েছে এবং ব্যাংকে 93 কোটি টাকা রয়েছে, যেগুলো সব ফ্রিজ করা হয়েছে। এবং সোনা, রূপো, প্লাটিনাম কি নেই? এই বৈভব, এই প্রতিপত্তি একজন সাধারণ খাদানে কাজ করা শ্রমিক, এবং শুনেছি তিনি নাকি কিছুদিন টিউশনিও করাতেন, ছাত্রদের পড়াতেন। তারপর কীভাবে তিনি এই খাদান ব্যবসার সঙ্গে যুক্ত হলেন, রাজনৈতিক নেতাদের কাছাকাছি গেলেন? মনে করা হতো যে উনি অনুব্রত মণ্ডলের অত্যন্ত কাছের একজন মানুষ ছিলেন। পরবর্তীকালে তাকেই দায়িত্ব দেওয়া হয়, এই পাথর খাদানের দায়িত্ব দেওয়া হয় সরকারিভাবে, যিনি সব তুলবেন। কিন্তু তার থেকেও বড় অভিযোগ যে ডিসিআর, ডেলিভারি ক্যাশ রিসিপ্ট, যার মাধ্যমে এই সরকারি রাজস্বটা ওঠে, সেখানেও তিনি জালিয়াতি করেছেন। তার নিজের অফিসে নকল ডিসিআর তৈরি করেছেন এবং সেটা করে তিনি এই টাকা লুট করে গেছেন, জালিয়াতি করে গেছেন। তাহলে একটা লোক, তার কত সম্পত্তি হতে পারে এই ধরনের খাদান ব্যবসা থেকে? কারো আন্দাজ ছিল? কারো ছিল না। কিন্তু আন্দাজ ছিল পূর্বতন সরকারের আমলে মমতা বন্দ্যোপাধ্যায় আর অভিষেক বন্দ্যোপাধ্যায়, যে কিভাবে বীরভূম থেকে কোটি কোটি টাকা তোলা যায়। তাই আজ শুভেন্দু অধিকারী প্রথমবার এই পাথর সম্রাট টুলুকে নিয়ে সরাসরি মুখ খুললেন এবং নিশানা প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় দিয়ে। শুনুন কি বলেছেন। গত 15 বছর যারা সরকার চালিয়েছেন, শুধু একটা জেলা থেকে একটা আইটেমের উপরেই 15,000 কোটি টাকা পশ্চিমবঙ্গের জনগণের রেভিনিউর টাকা, যেটা দিয়ে সরকার অনেক উন্নয়ন করতে পারতেন, চাকরি দিতে পারতেন, সেটা লিকেজ হয়েছে। তাই মূল যে লাভার্থী, মেন যে বেনিফিশিয়ারি, তাকেও আমরা খুঁজে বের করার জন্য যা যা করার, যতদূর যাওয়ার আমরা যাব। লাস্ট গভর্নমেন্টের সময়ে যেখানে পাথর থেকে বছরে 60 থেকে 80 কোটি টাকা রেভিনিউ আসতো, সেখানে 11 মে থেকে 11 জুন, মানে আমি 9 মে চার্জ নিয়েছি, অফিস করেছি 11 মে 2026 ফার্স্ট অফিস। এই এক মাসে আমরা 83 করোড় রুপিস ফ্রম স্টোন, ওই একটা জায়গায় একটা জেলা থেকে আমরা পেয়েছি, যেটা এখন 100 করোড়ের কাছাকাছি চলে গেছে। এবং আমি সব জায়গায় বলছিলাম
100 কোটি গভর্নমেন্টের ঘরে জমা হতো, 1100 কোটি টাকা সাইফল হতো, বেরিয়ে যেত। ভাবতে পারছেন 1100 কোটি টাকা সাইফান হতো। তাহলে যেভাবে এই সরকারি রাজস্বর ক্ষতি হচ্ছিল বা লুট হচ্ছিল বলা ভালো, তার দায় কি নেবেন মমতা বন্দ্যোপাধ্যায়? তার সময়কালে তিনি মুখ্যমন্ত্রী ছিলেন, যাকে বরাত দেওয়া হয়েছিল সেই টুলু মণ্ডল সরকারি রাজস্ব চুরি করতেন। সেই চুরির টাকা কার কাছে যেত? অনেকে তো বলছে ক্যামাক্সিতে যেত, অনেকে বলছে কালীঘাটে যেত। আজ ঘুরিয়ে তো সে কথাই বলছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। হ্যাঁ, আপনি বলতে পারেন যে প্রমাণ কোথায়? প্রমাণ আজ না হোক কাল তো পাওয়া যাবেই, এ নিয়ে কোনো সন্দেহ নেই। কারণ সে যারই কাছের হোক বা তার মাথার ওপরে যারই আশীর্বাদ থাকুক, তারা তো আর তাকে বাঁচাতে পারবেন না। টুলু মণ্ডল এখন হয়তো ফেরার এধার ওধার, দুবাই, আমেরিকা, ভানুতুয়া, কোথায় কোথায় থাকবেন, কেমেন দ্বীপ, কেউ বলতে পারে না। কিন্তু এই টাকার উৎস তো খুঁজে বার হবেই, এবং কারা কারা সবথেকে বেশি বেনিফিশিয়ারি এই টাকার, সেটা কিন্তু বার হবে, আজ না হয় কাল। এখন প্রশ্ন, এই টুলু মণ্ডলের আজ যারা সহযোগী আছে, মিনার মণ্ডলের বাড়ি থেকে এত কোটি কোটি টাকা আর সোনা পাওয়া গেল, আজ তো আরও কয়েকজন টুলু ঘনিষ্ঠ ব্যবসায়ীর বাড়িতে পুলিশের রেড হয়েছে, তার ম্যানেজারের বাড়িতে রেড হয়েছে। জানি না তার পরবর্তীকালে তাদের কাছ থেকে কী কী তথ্য পাওয়া যাবে বা আরও কোনো টাকার খবর পাওয়া যাবে কি না। তবে এটুকু বলা যেতে পারে যে এই একদিন দুদিনের মধ্যে আর যেখানে যেখানে যা যা ছিল, হয় মাটির তলায় পুঁতে দিয়েছে, নয় পুড়িয়ে দেওয়া হয়েছে। কিন্তু পুড়িয়ে দেওয়া বা মাটির তলায় লুকিয়ে রাখলেও সেটাও কিন্তু আজ না হোক কাল উদ্ধার হবে। ফলে টুলু বাঁচতে পারবেন না, যেভাবেই হোক তিনি আজ না হোক কাল ধরা পড়বেন, এবং তাকে বলতে হবে যে কার জন্য তিনি এই সরকারি সম্পত্তি বা সরকারি রাজস্ব তিনি লুট করতেন, এবং কোন পার্টি ফান্ডে সে টাকা যেত এবং কিভাবে যেত। কারণ এত ক্যাশ টাকা কিভাবে ঘুরে আসতো, ঘুরে ঘুরে সেটা কলকাতায় চলে আসতো। ইভেন কয়েকদিন আগে আমার মনেও আছে, নির্বাচনের ঠিক আগে নিউ টাউনে একটি গাড়ি গভীর রাতে ধরা পড়েছিল, সেখানে ক্যাশ 5 কোটি টাকা পাওয়া গিয়েছিল। কলকাতা পুলিশ ধরেছিল, পুরো রাজ্য পুলিশই বোধহয় ধরেছিল। জানা গিয়েছিল ওই গাড়িটা টুলু মণ্ডলের এবং ড্রাইভারও টুলু মণ্ডলের। যাই হোক, টুলু মণ্ডল আবার ফেরার, কিন্তু পরবর্তীকালে সেই টুলু মণ্ডল আবার পুলিশের সঙ্গে কথাবার্তা বলে সেটিং করে সব ধামাচাপা পড়ে যায়, আর সেই খবর আমরা পাইনি। হ্যাঁ, তখন শাসক তার পছন্দের ছিল, কাছের লোক ছিল, তারা অনেক সুযোগ সুবিধা দিয়েছে, খুব স্বাভাবিকভাবেই তো টুলু মণ্ডল ছাড় পাবেন। কিন্তু এই টুলু মণ্ডলের মেয়ের বিয়েতে যখন 150 কোটি টাকা খরচা হয়েছে, মুম্বাই থেকে বড় বড় রতি মহারথী অ্যাক্টর অ্যাক্ট্রেস সিঙ্গাররা অনুষ্ঠানে পারফর্ম করে গেছেন, তখন তো কেউ কিচ্ছু বলেননি যে একজন খাদান ব্যবসায়ী তার মেয়ের বিয়েতে 150-200 কোটি টাকা খরচা করে ফেললো। এরা যে বড় বড় শিল্পপতিরাও তাদের মেয়ের বিয়েতে সেই টাকা খরচা করেন না, কিন্তু করলো তো। সে টাকা এলো কোথা থেকে, কে দিল, কারা দিল, বা কিভাবে সেই টাকা তিনি রোজগার করলেন, তার হিসেব কি কেউ চেয়েছে? না, কেউ হিসেব চায়নি। এখন কিন্তু সেই হিসেব চাওয়া হবে এবং তার উত্তর তাকে দেওয়া হবে। আর দায় মমতা বন্দ্যোপাধ্যায়কে বা অভিষেক বন্দ্যোপাধ্যায়কে নিতে হবে যে টুলু মণ্ডল কাদের হয়ে এইভাবে সরকারি রাজস্ব লুট করেছে। কারণ মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী কিন্তু কাউকে ছাড়বেন না, এটা আজকে খুব পরিষ্কার করে তিনি বলে দিয়েছেন। পাশে ডিজিপিকে বসিয়ে রাজ্যের মুখ্যমন্ত্রী ঘোষণা করেছেন যে আসল অপরাধীদেরকে আমরা ধরবো এবং তার শাস্তি আমরা দেব। বেশ, আমরাও নজর রাখবো। তাই টুলু যেখানেই পালিয়ে যাক, কয়েকদিন হয়তো ইধার উধার পালিয়ে থাকতেন, কিন্তু তাকে ধরা পড়তেই হবে। আর এই রুট থেকে শুধু টুলু মণ্ডল নয়, এই নেক্সাস বা এই চক্রের সঙ্গে আর কারা কারা যুক্ত, তাদেরকেও কিন্তু সামনে নিয়ে আসতে হবে। মুখ্যমন্ত্রীর কাছে আমাদের অনুরোধ যে সরকারি রাজস্ব লুট করার এই চক্রটাকে আপনাদের সামনে আনতে হবে। আজ যেখানে পার ডে 1.5 কোটি টাকা করে রাজস্ব বেড়ে গেছে, সেটা তো ভাবার মতন বিষয়। তাহলে প্রত্যেক দিন এই 1.5 কোটি টাকা যেত কোথায়? এটাই তো প্রত্যেকে বড় প্রশ্ন। হ্যাঁ, এখন অনেকে বলছেন বা কিছু কিছু
জায়গা থেকে প্রশ্ন হচ্ছে ভালো তৃণমূল খারাপ তৃণমূল, যারা এতদিন এই খাদান ব্যবসার সঙ্গে যুক্ত ছিল, বিশেষ করে অনুব্রত মণ্ডল, তিনি তখন ভালো তৃণমূল। জানি না তাকে অনুব্রত মণ্ডলকে জিজ্ঞাসাবাদ করা হবে কিনা, কারণ টুলু মণ্ডল একসময় অনুব্রত মণ্ডলের অত্যন্ত কাছের মানুষ ছিল। কিন্তু এখন সেই অনুব্রতই বলছেন আমি আর এর মধ্যে নেই, কারণ গোটা বিষয়টা অভিষেক বন্দ্যোপাধ্যায় হাইজ্যাক করে নিয়েছে। ফলে প্রশ্ন তো উঠবেই। এবার ভাইপোকেও টানা হবে, প্রশ্ন করা হবে কিভাবে টুলু মণ্ডলের সঙ্গে তার যোগাযোগ এবং সেই টাকা কীভাবে তিনি পেতেন। দেখা যাক, আমরা অপেক্ষায় থাকবো। আজ আর একদম সময় নেই, আমাদের অনুষ্ঠান শেষ করতে হবে। কিন্তু আপনাদের মতামত আমাদের ভিউয়ার্স পোলের মাধ্যমে আপনারা পোস্ট করুন, আমরা সমস্ত আপনাদের পোস্ট আমাদের ডিজিটাল পেজে তুলে ধরব। আর বিভিন্ন খবর আপডেটসের জন্য আপনারা ফলো করুন, সাবস্ক্রাইব করুন আমাদের নিউজ টাইমের ডিজিটাল পেজ। নমস্কার, আজকে এখানে শেষ করছি।